সো এনিওয়ে চলো আমরা স্টার্ট করি, দেখি কি অবস্থা দাঁড়ায়। সো তোমাদের স্টেপ ডাউন কনভার্টারের বেসিক প্রিন্সিপালটা পড়ানো হয়েছে, তাই না? জি স্যার। ওকে, ম্যাথটা তোমরা করছিলা? ম্যাথটা করেছিলা? স্যার এমনি দেখছিলাম, করি নাই খাতায়। ঠিক আছে, তোমাদের হেডেক, করলে করো, না করলে না করো। তো আজকে আমরা স্টেপ আপ কনভার্টার বলি, স্টেপ আপ কনভার্টার একটু পড়াশোনা করি, দেখি চলো কতদূর কি আগানো যায়। রোল নাম্বার দেওয়ার দরকার নেই চ্যাট বক্সে। সো দিস ইজ দ্য বেসিক স্ট্রাকচার অফ এ স্টেপ আপ কনভার্টার। আমরা স্টেপ আপ কনভার্টারে যেটা আমরা বুঝি, ফার্স্ট অফ অল কনসেপ্ট একটু বুঝতে হবে। কনসেপ্টটা হচ্ছে যে দেখো, তোমার ইনপুট ভোল্টেজ থেকে আউটপুট ভোল্টেজের মানটা বেশি হইতে হবে, রাইট? সো যেহেতু তুমি ভোল্টেজের মানটা বাড়াতে চাচ্ছ, তার মানে তোমার ডেফিনেটলি এমন একটা এলিমেন্ট নিয়ে আসতে হবে that will actually separately increase the magnitude of the voltage, হ্যাঁ? তো তার মানে সোজা সাপটা হিসাব, আইদার তোমার একটা ভোল্টেজ সোর্স লাগবে, কারণ তুমি অন্য কোথাও থেকে আসলে ভোল্টেজ যদি না নিয়ে আসতে পারো বা ভোল্টেজ যদি ইন্টারনালি না জেনারেট করতে পারো, সেক্ষেত্রে তো তোমার ভোল্টেজ বাড়বে না অ্যাকর্ডিং টু কেভিএল, তাই না? তো এটার দুইটা উপায় আছে। একটা উপায় হচ্ছে যে ইদার ইউ ক্যান অ্যাড সাম আদার ভোল্টেজ সোর্সেস, যেটাকে আসলে কখনো আমরা এফিশিয়েন্ট মেথড বলতে পারি না। আর আরেকটা উপায় হচ্ছে যে তোমরা কিছু এনার্জি স্টোরেজ এলিমেন্ট ইউজ করতে পারো, যে এনার্জি স্টোরেজ এলিমেন্ট গুলা এনার্জি স্টোর করবে, অ্যাজ ওয়েল অ্যাজ যখন দরকার হবে ইট উইল অ্যাড আপ উইথ দ্য ইনপুট ভোল্টেজ, এবং রেজাল্টেড ভোল্টেজটা তোমার যেন বেড়ে যায়। তোমরা জানো যে আমাদের প্যাসিভ কম্পোনেন্ট গুলোর ভিতরে আসলে এনার্জি স্টোরেজ এলিমেন্ট দুইটাই আছে। ওয়ান ইজ দ্য ক্যাপাসিটর এন্ড ইজ দ্য ইন্ডাক্টর। ওকে, ক্যাপাসিটর হচ্ছে যে তোমার ইলেকট্রিক ফিল্ডের এনার্জি স্টোর করে, আর ইন্ডাক্টরটা হচ্ছে তোমার ম্যাগনেটিক ফিল্ডে এনার্জি স্টোর করে। এগুলো তোমরা জানো তো নাকি? তোমরা এই কনসেপ্ট গুলো জানো না জানো না? ইন্ডাক্টর, ক্যাপাসিটর। জি স্যার জানি। তো আমরা এখানে আসলে ক্যাপাসিটরের পরিবর্তে আমরা ইন্ডাক্টর ইউজ করতেছি অ্যাজ অ্যান এনার্জি স্টোরেজ এলিমেন্ট। এই ইন্ডাক্টর, যেহেতু আমি বললাম যে প্রথম কথা বললাম যে ইদার ইউ হ্যাভ টু অ্যাড সাম আদার ভোল্টেজ সোর্সেস টু দিস সার্কিট, কনভার্টার সার্কিট, যেটার কারণে রেজাল্টেন্ট ভোল্টেজটা বাড়বে, অথবা তোমাকে এনার্জি স্টোরেজ কিছু এলিমেন্ট নিয়ে আসতে হবে। তো আমরা আসলে এখানে ইন্ডাক্টরটা নিয়ে আসছি। ইন্ডাক্টর উইল স্টোর সাম এনার্জি ডিউরিং সাম প্রসেস, এবং যখন দরকার হবে তখন আসলে এটা আসলে অ্যাড হয়ে যাবে, এটা সাপ্লাই ভোল্টেজের সঙ্গে অ্যাড হয়ে যাবে, এবং রেজাল্টেন্ট ভোল্টেজ এট দ্য আউটপুট এন্ড উইল ইনক্রিজ। তো কিভাবে, চলো সেটার এক্সপ্লেনেশন আমি বলতেছি। আর তোমাদের ইন্ডাক্টর ক্যাপাসিটর নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারো। ইন্ডাক্টর ক্যাপাসিটর বুঝতে হবে। ইন্ডাক্টর ক্যাপাসিটর না বুঝলে এই কোর্সের এই কনভার্টার গুলোর অনেক কিছুই তোমাদের কাছে পরিষ্কার হবে না। চলো এখানে কনফিগারেশনটা দেখো। এখানে হচ্ছে যে আমার সোর্সের সঙ্গে ডিরেক্টলি একটা ইন্ডাক্টর কাপড় থাকবে। এখানে লোডের অ্যাক্রসে প্যারালালি আমরা একটা সুইচ ইউজ করব। অবভিয়াসলি এটা জাস্ট আগের মতো সেমিকন্ডাক্টর বেস সুইচিং ডিভাইস হবে। দেন ইউ উইল হ্যাভ এ লোড। আমরা এটা বেসিক স্ট্রাকচার ইউজ করতেছি, আমরা এগুলোকে একটু মডিফাই করব পরে, অবশ্যই কেন করব সেগুলো এক্সপ্লেনেশন আমি দিব তোমাদের। তো এটা হচ্ছে তোমাদের সাপ্লাই ভোল্টেজ, আর এটা হচ্ছে যে তোমার সুইচের যে কন্ট্রোলটা, জাস্ট লাইক প্রিভিয়াস কেস, এটা অন অফ করবা। হুম, এটা যেহেতু তুমি সেমিকন্ডাক্টর বেস সুইচিং ডিভাইস এখানে ইউজ করতেছো, ইউ নিড টু অ্যাপ্লাই সাম ইলেকট্রিক্যাল পালসেস ওভার হিয়ার টু কন্ট্রোল দ্য সুইচ। ঠিক আছে? তো সুইচ যখন অন থাকবে সেটাকে আমরা মোড 1 বলি, আর সুইচটা যখন অফ থাকবে তখন সেটাকে আমরা মোড 2 বলি। জাস্ট প্রিভিয়াস যে কনসিডারেশনটা সেরকমই ছিল। এতটুকু কি তোমাদের ক্লিয়ার? অন অফ করা, মোড 1 মোড 2 এগুলো কি তোমরা রিকল করতে পারো? স্যার আরেকবার বলেন, বুঝি নাই।
সুইচটা যখন অন থাকবে তখন সেটা মোড 1। তোমাদের আগের লেকচারে যেগুলো দেখানো জি হয়েছিল, স্যার লেকচার জি গুলো তোমরা ফলো করো না, ফলো করো, হ্যাঁ। আর সুইচটা যখন অফ থাকবে তখন সেটাকে আমরা মোড 2 বলি। জি তো মোড 1 এ কি হচ্ছে দেখো, মোড 1 এ সুইচটা আমার অন থাকতেছে। আচ্ছা, আমি একটু তোমাদের সেপারেটলি ড্র করি। সো converter is like this. তো মোড 1 হচ্ছে তোমার সুইচটা যখন অন থাকতেছে, ঠিক আছে? ধরো 0 থেকে T1, এটা হচ্ছে মোড 1 টাইম। তো যখন সুইচটা তখন অন থাকতেছে তখন কারেন্ট উইল নট অ্যাকচুয়ালি পাস ইন দ্য লোড সাইড। কারণ তোমরা জানো কারেন্ট সবচেয়ে শর্টেস্ট পাথটাই ফলো করবে। সো কারেন্ট উইল ইভেনচুয়ালি অ্যাপ্লাই অর ইভেনচুয়ালি সার্কুলেট ইন দিস লুপ। এই লুপে যাওয়ার চান্স কম। কেন কম? কারণ এই লুপে লোড আছে। লোড মিন্স দেয়ার আর সাম রেজিস্টিভিটি, তাই না? তো কারেন্ট আসলে ফ্লো করে সবসময় কম পাথ, কম বাধা আছে যে পাথটাতে, সেই পাথে। তো অ্যাকর্ডিং টু দ্যাট প্রিন্সিপাল কারেন্ট আসলে এই লুপে এভাবে সার্কুলেট হচ্ছে। তো ইন্ডাক্টরের ভিতরে যখন কারেন্ট সার্কুলেট হবে, ইন্ডাক্টর তখন এনার্জি স্টোর করবে। কথা কি ক্লিয়ার? ইন্ডাক্টরটা এই সাইকেলে যেহেতু ইন্ডাক্টরের ভিতর দিয়ে কমপ্লিটলি কারেন্টটা ফ্লো করতেছে, ইন্ডাক্টর উইল স্টোর দ্য এনার্জি। ম্যাক্সিমাম তোমার মোটামুটি বলা চলে যে সোর্স ভোল্টেজের সমান পরিমাণ এনার্জি এখানে স্টোর করবে। এখন এরপরে তোমার যখন সুইচটা অফ থাকতেছে, মানে মোড 2 যখন স্টার্ট হচ্ছে, তখন কি ঘটে দেখো। মোড 2 যখন স্টার্ট হচ্ছে তখন বোথ সাপ্লাই এবং ইন্ডাক্টর এই দুইটাই কিন্তু আসলে লোডের সাথে কানেক্টেড, তাই না? হ্যাঁ স্যার। ঠিক আছে না ঠিক নাই? তার মানে লোড এখন তুমি যে সাপ্লাই ভোল্টেজটা দিচ্ছ সেই ভোল্টেজও লোডের অ্যাক্রসে আসতেছে, প্লাস ইন্ডাক্টরটার যে আগের সাইকেলে তোমার এনার্জি স্টোর করছিল, এই সাইকেলে ইন্ডাক্টরটা কি হবে? ডিসচার্জ হবে, কমপ্লিটলি ডিসচার্জ হবে, তাই না? তো কমপ্লিটলি ডিসচার্জ হওয়া মানে কি? এটা অ্যাডিশনাল তোমাকে কি করবে? একটা এনার্জি বা একটা ভোল্টেজ অ্যাপ্লাই করে দিবে সার্কিটে। সো তার মানে এই ভোল্টেজ প্লাস ইন্ডাক্টরের ভোল্টেজ ইজ ইকুয়ালস টু তোমার কি আউটপুট ভোল্টেজ হবে। তো যেহেতু ইন্ডাক্টরটাও সোর্সের সমান পরিমাণ প্রায় ভোল্টেজ পরিমাণ স্টোর করবে, যদিও এটা ডিপেন্ড করবে অ্যামাউন্ট অফ ডিউটি সাইকেলের উপরে, বাট আমরা ধরে নিই যে ইন্ডাক্টরটা সোর্স ভোল্টেজের সমান পরিমাণ এনার্জি স্টোর করবে। সো ইন দ্যাট সেন্স আসলে তোমার কি কথা দাঁড়াচ্ছে? কথা দাঁড়াচ্ছে যে তুমি এখন আউটপুটের ভোল্টেজ যেটা পাচ্ছ সেটা আসলে দুইটা দিক থেকে কন্ট্রিবিউট হচ্ছে। একটা ফ্রম দ্য সোর্স সাইড, যেটা ডিসি কন্টিনিউয়াস আছে, আর একটা ফ্রম ইন্ডাক্টর সাইড। তাহলে এই দুইটা সাইড থেকে যখন ভোল্টেজ কন্ট্রিবিউট করা হচ্ছে আউটপুটে, তখন আউটপুট ভোল্টেজের পরিমাণটা কি বাড়বে নাকি কমবে একটু বলো তো? তোমরা কি আমার কথা ধরতে পারতেছো? স্যার কমবে না। কেন কমবে? এখানে 10 ভোল্টেজ আছে, জি স্যার। ইন্ডাক্টরটাও তোমাকে 10 ভোল্টেজ আবার দিচ্ছে, তাহলে ভোল্টেজ কত হবে আউটপুটে? তো বাড়বে স্যার। সো যেহেতু আমরা স্টেপ আপ কনভার্সন করতেছি, তাহলে আউটপুট ভোল্টেজের পরিমাণটা ইভেন্চুয়ালি কি হওয়ার কথা? বাড়ার কথা। জি স্যার। ঠিক আছে না ঠিক নাই? জি স্যার। এবং এই প্রসেসে জি আসলে স্যার। দিস জি ইজ স্যার। হাউ দ্য ভোল্টেজ ইজ অ্যাকচুয়ালি ইনক্রিজিং এট দ্য আউটপুট সাইড। এবং এই কারণে কিন্তু এটাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা বলতেছি স্টেপ আপ কনভার্টার। ক্লিয়ার? স্টেপ আপ কনভার্টার মানে আউটপুট ভোল্টেজ শুড বি ইনক্রিজ দেন দ্য ইনপুট ভোল্টেজ। ক্লিয়ার কথাটা? হ্যাঁ স্যার। তো যেটা বলতেছিলাম যে তোমাকে এনার্জি স্টোরেজ এলিমেন্ট অথবা তোমাকে অ্যাডিশনাল সাপ্লাই নিয়ে আসতে হবে টু ইনক্রিজ দ্য ভোল্টেজ, আদারওয়াইজ তুমি পারবে না। আর শুধু সোর্স ভোল্টেজের উপর ডিপেন্ড থাকলে তোমার ভোল্টেজ বাড়বে কি করে যদি তোমার অ্যাডিশনাল ভোল্টেজ নিয়ে আসার জায়গা না থাকে? তো এখানে আমরা তোমার হচ্ছে যে এনার্জি স্টোরেজ ডিভাইস হিসেবে যখনই ইন্ডাক্টরটা নিয়ে আসলাম, তখন আমরা কি দেখলাম যে আমরা একটা সাইকেলে ইন্ডাক্টরটা কমপ্লিটলি চার্জ হচ্ছে, আর একটা সাইকেলে গিয়ে এটা ডিসচার্জ হচ্ছে, রাইট? এবং এই যে ডিসচার্জ হচ্ছে, তো তখন ওই সাইকেল আসলে ডিসচার্জ হওয়া মানে কি? অ্যাডিশনাল কারেন্টটা আসলে সোর্স কারেন্টের সাথে অ্যাড হচ্ছে। সো ওভারঅল দ্য এনার্জি এট দ্য আউটপুট সাইড বা ওভারঅল দ্য ভোল্টেজ এট দ্য আউটপুট উইল ইনক্রিজ। যেহেতু কারেন্ট বাড়তেছে, তোমরা জানো কারেন্ট আর ভোল্টেজ প্রপোর্শনাল, সো দ্য অ্যামাউন্ট অফ ভোল্টেজ at the load side will increase, and this is how we can actually step up the output voltage corresponding to some input voltage in a DC to DC converter. Clear? জি স্যার। বুঝছো না বুঝো নাই? বুঝছি স্যার। কারো কোশ্চেন আছে এই পর্যন্ত? না স্যার। কনফার্ম? হ্যাঁ স্যার। স্যার আমার একটা কোশ্চেন আছে। বলো। স্যার এটা তো হচ্ছে ইন্ডাক্টরের স্টেপ আপটা করে সাধারণত এটা তো
কোনো স্যার সেকেন্ডারি কোনো কয়েল নাই, তাই না স্যার? না, কয়েল নাই। তাহলে স্যার এটা কিভাবে সম্ভব স্যার? আমার এই জায়গায় একটু ইয়ে আছে, বুঝার আছে স্যার। সেকেন্ডারি কয়েল কেন থাকতে হবে? স্যার স্টেপ আপ সাধারণত কি আমরা যদি তুমি কি কম স্টেপ আপ ভোল্টেজ, ট্রান্সফরমারের কথা বলতেছো? ইট ইজ নট ট্রান্সফরমার। এটা এসি ট্রান্সফরমার না যে তোমার সেকেন্ডারি কয়েল থাকতে হবে। এটা ডিসি টু ডিসি কনভার্টার পড়তেছি। জি জি, তাহলে স্যার আমরা যদি ইন্ডাক্টরের এই সামনে সোর্স দিই, সেক্ষেত্রে আমাদের 10 ভোল্ট দিলে 10 ভোল্ট আরো বাড়বে, ঠিক আছে? এটা সেটা যে এটা এটা আমার ধরে লোডে। নিচ্ছি, এটা ধরে নিচ্ছি। এখন 10 ভোল্ট বাড়বে না কত ভোল্ট বাড়বে এটা ডিপেন্ড করবে তোমার ডিউটি সাইকেলের উপরে। জি স্যার, জি স্যার, জি স্যার, ঠিক আছে স্যার। তোমার তো ইন্ডাক্টর ক্যাপাসিটরের কনসেপ্টই ক্লিয়ার না। ক্লিয়ার? ক্যাপাসিটর আর ইন্ডাক্টর দুইটা এনার্জি স্টোরেজ এলিমেন্ট হলেও তাদের মধ্যে বেসিক ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হচ্ছে যে নরমালি তুমি যদি এরকম করে ক্যাপাসিটর দাও একটা সাপ্লাইয়ের অ্যাক্রসে, এটা চার্জ হবে আগে। জি স্যার, এরপরে তুমি যদি সাপ্লাইটা বাদ রেখে এটাকে যদি অন্য কোনো ক্লোজ লুপে দাও তাহলে এটা ডিসচার্জ হবে। জি স্যার, এটা কনসেপ্ট হচ্ছে ক্যাপাসিটর। ইন্ডাক্টর তা করে না। ইন্ডাক্টর কারেন্ট ফ্লোটা হতে হতে সে চার্জও হবে, এট এ টাইম সে ডিসচার্জও হবে। এই কথাটার মানে কি বুঝছো তোমরা? এনিওয়ান? আচ্ছা, আমি আরেকটু ক্লিয়ার করে দিই। ক্যাপাসিটর নরমালি একটা সাইকেলে কমপ্লিটলি চার্জ হয়, আরেকটা সাইকেলে ট্রাই করে সে কমপ্লিটলি ডিসচার্জ হওয়ার জন্য। ইন্ডাক্টর তা করবে না। ইন্ডাক্টর অ্যাক্রসে যখনই তুমি কারেন্ট ফ্লো করাবা তখনই সে যেটা করবে যে সে কিছু পরিমাণ এনার্জি স্টোর করলো। ধরো সে 1 সেকেন্ডে 5 ভোল্ট এনার্জি স্টোর করলো। এই 5 ভোল্টের মধ্যে সাথে সাথে সে 2 ভোল্ট বা 3 ভোল্ট ডিসচার্জ করে ফেলবে। তার ভিতরে স্টিল কতটুকু থাকলো? ধরো 3 ভোল্ট থাকলো। ক্লিয়ার না? ক্লিয়ার না? দিস ইজ হাউ অ্যাকচুয়ালি ইন্ডাক্টর ওয়ার্কস। পরের 2 সেকেন্ডে হয়তো আরো 5 ভোল্ট স্টোর করলো। তাহলে তার স্টোর এনার্জির পরিমাণ হলো 5 প্লাস 3 কত? 8। তো এই 8 এর মধ্যে হয়তো সে দেখা যাচ্ছে যে আবার 2 বা 3 সাথে সাথে ডিসচার্জ করবে, যেটা ক্যাপাসিটর করে না। ক্যাপাসিটর যেটা করে একটা সাইকেলে চার্জ হয়, আরেকটা সাইকেলে ডিসচার্জ হয়। তুমি আরেকটা সাইকেলে ডিসচার্জ করানোর জন্য যদি ক্লোজ পাথ না দাও, আইডিয়ালি ক্যাপাসিটর সারা জীবন ধরে চার্জ ধরে রাখবে। চার্জ ধরে রাখবে। জি স্যার। প্র্যাকটিক্যালি এটা ধরে রাখবে না। প্র্যাকটিক্যালি সাম ডিফিউশন প্রক্রিয়ার কারণে ধীরে 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 ন্যাচারালি ডিফিউজ প্রক্রিয়ার মাধ্যমে ক্যাপাসিটরটা একসময় ডিসচার্জ হয়ে যাবে। বাট আইডিয়াল কনসেপ্ট হচ্ছে যে তুমি যতক্ষণ পর্যন্ত এটাকে ডিসচার্জ না করাতে চাবা ততক্ষণ পর্যন্ত ক্যাপাসিটরটা বাট স্যার ধরে যে রাখবে। যে ক্যাপাসিটর গুলোর মানে লোড বেশি, যেগুলো ওই যে অনেক মোটা এবং বড় ক্যাপাসিটর হয়, সেগুলো তো স্যার সাথে সাথেই ডিসচার্জ হয় না। সেগুলো তারপরেও চার্জ ডিসচার্জ হতে অনেকটাই সময় লাগে। আর ওইখানে হাত করলে সব ইয়াও করে। Obviously ক্যাপাসিটরের ডিসচার্জ টাইম ইজ ইকুয়ালস টু টাউ ইজ ইকুয়ালস টু আরসি। তোমরা কি পড়ো না ইকুয়েশন? জি স্যার। টাউ হ্যাঁ ইজ স্যার, ইকুয়ালস টু পড়ছি। আরসি। তো জি তোমার স্যার। সি এর মানটা যত বেশি হবে ডিসচার্জিং টাইমটা তত বেশি হবে, তাই না? জি স্যার। সিম্পল হিসাব। কথা কি বুঝছো? জি জি স্যার। স্যার, পাওয়ার সিস্টেমে আরো বড় 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 লার্জ লার্জ ক্যাপাসিটর ব্যাংক ইউজ করা হয়, হ্যাঁ স্যার, অনেক অনেক বেশি বড় সাইজের। কথা কি ক্লিয়ার? সেটা ডিপেন্ড করবে যে তুমি কত সাইজের চাচ্ছ, এটা ডিপেন্ড করবে যে তুমি কোন অপারেশনে চাচ্ছ। আর ক্যাপাসিটর আর ইন্ডাক্টরের আরেকটা সিগনিফিকেন্ট ব্যাপার হচ্ছে অ্যাপ্লিকেশন টু অ্যাপ্লিকেশন এটার অপারেশনটা ভ্যারি করে। অ্যাপ্লিকেশন টু অ্যাপ্লিকেশন এটার অপারেশন ভ্যারি করে। তো এটা একটু কেয়ারফুল থাকতে হবে। সব সময় যেটা তোমার এনার্জি স্টোর করে ডিসচার্জ করে ব্যাপারটা তা নাও হইতে পারে। অনেক সময় এটাকে স্প্লিট ফেজেও ইউজ করা হয়। লাইক তোমরা তোমাদের বাসাবাড়ির যে ফ্যানে দেখো এটা ক্যাপাসিটর লাগানো আছে, এটা জি স্যার। কাজ কিন্তু চার্জ ধরে রাখা না। এটা এটা হচ্ছে চার্জ যে হচ্ছে সিঙ্গেল ফেজ কে ভাগ করে ডাবল ফেজে কনভার্ট করে দেওয়া, যেটা মেশিনে তোমাদের পড়ে আসার কথা। পড়ছো তোমরা ইন্ডাকশন জি মোটর? স্যার, পড়ছি স্যার। জি স্যার স্যার, এটা হচ্ছে পড়ছি। একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল সৃষ্টি করে দেয় স্যার। এক্স্যাক্টলি 90 করে না, ক্লোজ টু করে। এটা টর্ক হয়, কারণ তোমার হচ্ছে আচ্ছা। যে টর্ক টাও ইজ ইকুয়ালস টু আবার হচ্ছে তোমার ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য সাইন থিটা। সাইন থিটা বলতে বোঝানো হয় দ্য ফেজ স্যার ডিফারেন্স বিটুইন অ্যাপারেন্ট দ্য পাওয়ার আর প্যারালাল কি। ফ্লাক্সেস। না, অন্য জিনিস। এই থিটাটা আসলে যেটা হয় সেটা হচ্ছে যে ফ্লাক্সের মধ্যে যে ফেজ ডিফারেন্সটা হবে সেটার। তো তোমার একটা ফেজ দিলে ফেজ ডিফারেন্সের পরিমাণটা ওখানে থাকে না। সো দ্যাটস ওয়াই তোমার সিঙ্গেল ফেজে উইদাউট ক্যাপাসিটর আর উইদাউট ইন্ডাক্টর তুমি ফ্যানটা রোটেট করতে পারবে না। ইনফ্যাক্ট সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর হয়ই না। ক্যাপাসিটর বা এই যে তোমার হচ্ছে যে ইন্ডাক্টর টাইপ এলিমেন্ট অ্যাড করে সিঙ্গেল ফেজটাকে আমরা ডাবল ফেজে কনভার্ট করে তারপরে এটা কয়েলে ইনপুট দিই, সো দ্যাট সেখানে একটা রেজাল্টেন্ট টর্ক থাকে। এগুলো তোমাদের মেশিনে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। মেকানিক্যাল টর্ক মাইনাস ইলেকট্রিক্যাল টর্ক এরকম ফর্মুলা আছে অনেক। V1 ইন্টু V2 সাইন ডেল্টা, তোমরা জানো এগুলা?
তোমরা কি জানো এগুলা? পড়ছিলাম স্যার। বেসিক কনসেপ্ট ভুলে যাও, ভালো। তো চলো আমরা একটু আগাই। তাহলে বেসিক অপারেশনটা বোঝা গেছে যে কিভাবে আসলে ভোল্টেজটা বাড়ে। জি স্যার। চলো, সো এখানে হচ্ছে যে তোমার ইনপুট ভোল্টেজটা দেখানো আছে, এখানে সুইচিং তোমরা জানো অন অফ পালস হচ্ছে। এখানে যে ওয়েভফর্মটা দেখতে পাচ্ছ দ্যাট ইজ দ্য কারেন্ট ফ্লোয়িং অ্যাক্রস দ্য ইন্ডাক্টর। এখন এখানে সিগনিফিকেন্ট একটা ব্যাপার হচ্ছে যে স্যার এখানে আমরা দিলাম ডিসি, বাট কারেন্টটা আসলে আমাদের এরকম হচ্ছে কেন? এটা হচ্ছে তোমার ইন্ডাক্টরের রহস্য। রহস্যটা কিরকম? যেটা বলতেছিলাম যে ইন্ডাক্টর কারেন্টের পরিমাণটা কিভাবে বাড়ায় দেখো। আমি আবার বলি, ধরো 1 সেকেন্ডে ইন্ডাক্টরটা 5 ভোল্ট পরিমাণ চার্জ হলো। আচ্ছা, আমি একটু ক্লিয়ার করে নিই এগুলা। ধরো মোড 1, তাই না? মোড 1 তো কারেন্টটা এই লুপে সার্কুলেট হচ্ছে নাকি? ঠিক আছে না ঠিক নাই? জি স্যার। এখন না লোড নাই। মজার ব্যাপারটা দেখো যে ইন্ডাক্টরের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে। এখন এই কারেন্টটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে না। কারেন্ট উইল নেভার বি লাইক দিস কনস্ট্যান্ট। কেন কনস্ট্যান্ট থাকবে না? কারণ ইন্ডাক্টরটা সে চার্জ হয় এবং সাথে সাথে কিছু পরিমাণ চার্জ র্যাপিডলি ডিসচার্জ করে। তার মানে চার্জিং আর ডিসচার্জিংটা সে এট এ টাইম করে। লাইক ধরো এখানে 10 ভোল্ট দিছো, at t is equals to 0 সেকেন্ডে এটার ভিতরে যে কারেন্ট ফ্লো হবে which is equivalent to 10 ভোল্ট। এটাতে এগ্রি আছো সবাই তোমরা? জি স্যার। আচ্ছা, 1 সেকেন্ড পরে ধরো ইন্ডাক্টরটা 5 ভোল্ট পরিমাণ চার্জ হলো এবং তার মধ্যে 2 ভোল্ট পরিমাণ সে সাথে সাথে ডিসচার্জ হলো। তাহলে এই লুপে কারেন্ট, এই লুপে এখন টোটাল নেট ভোল্টেজটা কত আছে একটু বলবো আমাকে কেউ? 10 ভোল্ট পাচ্ছ সাপ্লাই থেকে, আর এই যে ইন্ডাক্টরটা চার্জিং ডিসচার্জিং প্রসেসে 2 ভোল্টেজের সাথে সাথে ছেড়ে দিল, তাহলে সেই 2 ভোল্টেজটা কি এখানে অ্যাড হবে না? জি স্যার। তাহলে ভোল্টেজের পরিমাণটা কত দাঁড়ালো? 18 12। 12। জি 10 স্যার। প্লাস 2 কত? 12, তাই না? 12 স্যার। আচ্ছা, আরো 1 সেকেন্ড পরে ধরো ইন্ডাক্টরটা, আর ইন্ডাক্টরের ভিতরে থাকলো কত? 3 থাকলো। ঠিক আছে না ঠিক নাই? সে চার্জ হলো 5 ভোল্ট, তার মধ্যে ধরে রাখলো 3 ভোল্ট আর 2 ভোল্ট সাথে সাথে ডিসচার্জ করলো। এই 2 ভোল্টেজটা অ্যাড হলো কার সঙ্গে? 2 ভোল্টেজটা অ্যাড হলো সোর্সের সঙ্গে। দিয়ে তোমার টোটাল অ্যামাউন্ট অফ ভোল্টেজ কত ধরলো? 10 থেকে কত? 12, তাই না? আচ্ছা, দ্বিতীয় সেকেন্ডে কি ঘটনা ঘটে চলো আমরা দেখি। দ্বিতীয় সেকেন্ডে ধরো ইন্ডাক্টরটা আবার 5 ভোল্ট জেনারেট করলো। কতটুকু জেনারেট করলো? 5 ভোল্টেজ। আগে তার ভিতরে ছিল কত? 3 ভোল্টেজ স্টোর 3 ছিল। ভোল্ট। এখন সে জেনারেট করলো কতটুকু? আরো 5 ভোল্টেজ। তাহলে তার চার্জের পরিমাণটা কত দাঁড়াবে? 8 ভোল্টেজ। এই 8 ভোল্টেজ থেকে ধরো আবার 2 ভোল্টেজের সাথে সাথে ছেড়ে দিল। কথা কি বুঝছো না বুঝো নাই? তাহলে তোমার সার্কিটে ভোল্টেজের পরিমাণটা কত দাঁড়ালো বলো তো? 12। 12 তো আগে ছিল। 18 স্যার। 12 সঙ্গে এখন কত ছাড়ছে ইন্ডাক্টর? আবার 2 14 ছাড়ছে। স্যার 14 তাহলে 12 প্লাস 2 কত হলো? 14। 14 তাহলে নেট অ্যাপ্লাইড ভোল্টেজ, এই লুপে যে নেট অ্যাপ্লাইড ভোল্টেজ, এটার পরিমাণটা কি ধীরে ধীরে বাড়তেছে না? জি জি স্যার স্যার। এটা কার জন্য বাড়তেছে? সোর্সের জন্য বাড়তেছে নাকি ইন্ডাক্টরটা র্যাপিডলি ডিসচার্জ করতেছে তার জন্য? ইন্ডাক্টরের জন্য। ইন্ডাক্টরটা ডিসচার্জ ইন্ডাক্টরের হচ্ছে জন্য। একদম। এক্স্যাক্টলি। সো তুমি সময়ের সাপেক্ষে দেখবা, তুমি টাইম যত বাড়াবা ইন্ডাক্টরের ভিতর দিয়ে তোমার কারেন্ট ফ্লোর পরিমাণটা তত বেশি বাড়তে বাড়বে। থাকবে। এবং বাড়তে থাকবে। ইনফ্যাক্ট যে জায়গাগুলোতে আসলে দেখবা যে তোমার র্যাপিডলি কারেন্ট বাড়ানোর একটা দরকার হয়, সেখানে দেখবা যে সিরিজে একটা করে ইন্ডাক্টর দেওয়া আছে। কারণ ইন্ডাক্টর গুলা বৈশিষ্ট্যটা হচ্ছে র্যাপিডলি চার্জিং ডিসচার্জিং সাইকেলের মাধ্যমে সে ভোল্টেজের পরিমাণটা বাড়ায়, এবং যেহেতু ভোল্টেজ আর কারেন্ট প্রপোর্শনাল, সো ভোল্টেজ বাড়লে ইভেন্চুয়ালি করেসপন্ডিং তোমার কারেন্টের পরিমাণটাও সেখানে কি হবে? বাড়বে। ক্লিয়ার? জি স্যার। স্যার। বুঝছো না বুঝো না এটা? জি স্যার, মানে স্যার হচ্ছে ইন্ডাক্টর যত বেশি চার্জ হবে তত বেশি হচ্ছে বাড়তে এক্স্যাক্টলি, থাকবে। কারেন্টের পরিমাণটাও বাড়তে থাকবে বাড়তে প্রপোর্শনালি। থাকবে। সো এটাই এখানে দেখানো আছে। দেখো ইন্ডাক্টরটাতে কারেন্ট ফ্লো তুমি করাচ্ছ, যত সময় বাড়তেছে কারেন্টের পরিমাণটা ধীরে ধীরে তত বাড়তেছে, এবং এট দ্য এন্ড ধরে নাও যে এখানে মোটামুটি এনার্জি একটা ভালো পরিমাণ স্টোর হয়েছে। ক্লিয়ার কথাটা? জি স্যার। জি স্যার। বুঝছো না বুঝো নাই? স্যার বুঝছি স্যার। এখন ইন্ডাক্টরের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে ইন্ডাক্টরের চার্জ কিন্তু ক্যাপাসিটরের মতো লম্বা সময় ধরে রাখতে পারে না, এটাকে ডিসচার্জ হতেই হবে। আইডিয়ালি ক্যাপাসিটর 1 ভোল্ট 2 ভোল্ট 5 ভোল্ট 10 ভোল্ট পরিমাণ চার্জ কিছুটা হলেও ধরে রাখবে। ইন্ডাক্টর
জিরো ভোল্টেজ ধরে রাখবে, কারণ ইন্ডাক্টরটা ম্যাগনেটিক ফিল্ডে যেহেতু এনার্জি স্টোর করে, তার মানে যতক্ষণ পর্যন্ত এনার্জি ডিসচার্জ না হবে ততক্ষণ পর্যন্ত ইন্ডাক্টরের ভিতরে কারেন্ট ফ্লোটা জিরো হবে না। কথা কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার ক্লিয়ার। যখন এই সুইচটা অফ হয়ে যাচ্ছে, খেয়াল করে দেখো, এই সুইচটা যেটা অফ হয়ে যাচ্ছে, সুইচটা অফ হয়ে যাওয়া মানে কি হচ্ছে, তখন ইভেন্চুয়ালি সাপ্লাই এবং ইন্ডাক্টর দুটাই লোডের অ্যাক্রসে কানেক্টেড না, সো তখন কারেন্ট স্যার। এই ডিরেকশনে ফ্লো করতেছে। বোঝা গেছে? স্যার। বুঝছো না জি বুঝো স্যার। নাই? বুঝছি স্যার। এবং ইন্ডাক্টরটা যে আগের সাইকেলে তোমার একটা এনার্জি স্টোর করেছিল, ছিল না? জি স্যার। এই যে এই জায়গায় ইন্ডাক্টরে কারেন্ট ওঠা মানে কি, এই জায়গায় এনার্জি স্টোর করেছিল, তাই তো? এই এনার্জিটা এখন এই সাইকেলে কমপ্লিটলি কি হবে, ডিসচার্জ হবে। কথা কি বোঝা গেছে? এবং ইন্ডাক্টরের কারেন্টটা ডিসচার্জ হয় বলেই তোমার এই সেকেন্ড সাইকেলে গিয়ে সাপ্লাই এবং ইন্ডাক্টরের ভোল্টেজ এই দুটো অ্যাড হয়ে তোমার ওভারঅল আউটপুট ভোল্টেজের পরিমাণটা কি হবে, বেড়ে যাবে। বেশি হয়ে যাবে। ঠিক আছে? জি স্যার। ক্লিয়ার কথা? জি স্যার। জি স্যার। সো এই কারণে দেখো, মোড 1 সময়ে ইন্ডাক্টরের কারেন্টের পরিমাণটা বাড়তেছে, যেহেতু ইন্ডাক্টর ইজ চার্জিং, আর ইন্ডাক্টরটা যতক্ষণ পর্যন্ত চার্জ হবে দ্য অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লোয়িং থ্রু দিস ইন্ডাক্টর উইল ইনক্রিজ। আর পরের সাইকেলে গিয়ে যেহেতু ইন্ডাক্টরটা আগের সাইকেলে কমপ্লিটলি চার্জ হচ্ছিল, তাহলে এই সাইকেলে গিয়ে সে কি করবে, ডিসচার্জ হবে। ডিসচার্জ হওয়া মানে কারেন্টের পরিমাণটা তারপর আস্তে আস্তে ধীরে ধীরে কমবে। এরপরে আবার যখন চার্জ হবে তখন আবার সে কি হবে, কারেন্টের পরিমাণটা বাড়বে। আবার যখন মোড 2 আসবে তখন আবার সে কি হবে, ডিসচার্জ হবে। এভাবে এটা চলতেই থাকবে। ঠিক আছে? জি স্যার। ক্লিয়ার? জি স্যার। কারো কোশ্চেন আছে? না স্যার। আউটপুট ভোল্টেজের ওয়েভফর্মটা দেখো। আউটপুট ভোল্টেজের ওয়েভফর্ম হচ্ছে, যেহেতু এখানে তোমরা ভালো বুঝতে পারবা, এটা যদি শর্ট করা থাকে তাহলে কারেন্ট তো এই লুপে সার্কুলেট করবে, তাই না? মোড 1 এ করবে না? তাহলে ইভেন্চুয়ালি এই লুপে কি কোনো কারেন্ট আছে? না স্যার, এটা শর্ট মোড 1 এ স্যার। কোনো কারেন্ট নাই। সো তার মানে এখানে মোড 1 এ আউটপুট ভোল্টেজের পরিমাণটা হচ্ছে তোমার কত, 0। ক্লিয়ার? কিন্তু স্যার। মোড 2 তে গিয়ে এখন এই আউটপুট ভোল্টেজটা কি হবে, সাপ্লাই ভোল্টেজ প্লাস ইন্ডাক্টর থেকে যে ডিসচার্জ ভোল্টেজটা আসছে সেটার সমান। ঠিক আছে? সো এটাই এখানে ফিগারে দেখানো আছে। দেখো, মোড 1 এ কারেন্ট আউটপুট ভোল্টেজের পরিমাণটা 0, যেহেতু মোড 1 এ আসলে তোমার লোড সাইডে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না আমাদের সার্কিটে, শুধুমাত্র মোড 2 তে হচ্ছে, এবং মোড 2 তে গিয়ে কারেন্টের পরিমাণটা বাড়তেছে। ঠিক আছে না, ঠিক নেই কথা? এখন আমাকে এই আউটপুট ভোল্টেজ দেখে কেউ বলো তো যে আউটপুট ভোল্টেজের পরিমাণটা বাড়ছে না কমছে? দেখে বোঝা যাবে? দেখে কিন্তু বোঝা যায় না, বাট কনসেপ্ট হচ্ছে আউটপুট ভোল্টেজ বাড়ার কথা, তাই তো? পারবে। জি এটা একটু স্যার। ক্লিয়ার হওয়ার জন্য আমরা যেটা করব, আমরা ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিসে যাব। ঠিক আছে? জি স্যার। জি স্যার। তো তোমাদের কারো কোশ্চেন আছে এই পর্যন্ত? না স্যার। এগুলো এখানে লেখা আছে, যা যা বললাম পড়ে নিও। ওকে? ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। চলো আমরা একটু ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিসে যাই। আমরা দুইটা মোডে একটু কেভিএল অ্যাপ্লাই করি। এটা মোড 1 দেখানো আছে। মোড 1 এ শুধু এই লুপটা আমার কেভিএল এর মধ্যে আসবে। এই মোডটা কেন আসবে তোমরা অলরেডি জানো, কারণ এই মোডে যেহেতু কোনো আউটপুটের একটা কোনো ভোল্টেজ নাই, তার মানে ওটা কেভিএল এর মধ্যে আসবে না। তাহলে এখানে যদি তুমি কেভিএল অ্যাপ্লাই করো তাহলে কি লেখা যায়, ভিএস ইজ ইকুয়ালস টু ভিএল। মানে এখানে কম্পোনেন্ট আছে ইন্ডাক্টর একটাই, সাপ্লাই হচ্ছে কি শুধু সোর্স ভোল্টেজ। তাহলে অ্যাকর্ডিং টু কেভিএল দিস টু ভোল্টেজ শুড বি ইকুয়াল। তার মানে ভিএস ইজ ইকুয়ালস টু কত, ভিএল। ভিএল কে কি লেখা যায়, তোমরা ফর্মুলা জানো, এল ডিআই ওভার ডিটি। ডিআই ওভার ডিটি বলতে কি বোঝায় জানো? ডিআই ওভার ডিটি বলতে বোঝায় যে করসপন্ডিং সময়ের সাপেক্ষে কারেন্টের যে পরিবর্তনটা। কথা কি বুঝছো না বুঝো নাই? তো ডিটি বলতে এখানে বোঝানো হচ্ছে মোড 1 এর টাইম, যেটা টি1। আর ডিআই বলতে কি, দেখো তো আমার কারেন্টটা কি ফিক্সড আছে নাকি কারেন্টের পরিবর্তন হয়েছে? মোড 1 এ আসো। মোড 1 এ দেখো তো কারেন্ট কি ফিক্সড আছে নাকি পরিবর্তন হয়েছে? স্যার মোড 1 এ তো ফিক্সড থাকার কথা স্যার, পরবর্তীতে তো চেঞ্জ হবে। হ্যাঁ, পরে চেঞ্জ হয় না, মোড 1 এ তো খেয়াল স্যার। করে দেখো,
ইট ইজ লাইক স্যার দিস। মোড 1 এ তো আমার মোড load 1 এ নাই। কারেন্টের মানটা কিন্তু এরকম করে বাড়ছে, তাই না? জি স্যার, তার মানে কারেন্টের মানটা কি ফিক্সড আছে নাকি পরিবর্তন হইছে? পরিবর্তন হয়েছে স্যার। পরিবর্তন হইছে। তাহলে পরিবর্তন মানে কি? এখানে এই কারেন্টটাকে বলতেছি আমরা কি I1, এই শেষ কারেন্টটাকে বলতেছি আমরা I2। ওকে? জি স্যার। ক্লিয়ার কথাটা? তাহলে কারেন্টের পরিবর্তনটা তোমরা কিভাবে বলবা? কারেন্টের পরিবর্তনটা? সিম্পলি পরিবর্তন বলতে আমরা কি বুঝি? ফাইনাল ভ্যালু মাইনাস কি? ইনিশিয়াল ভ্যালু, তাই না? জি স্যার, কি ঠিক আছে না ঠিক নাই? জি স্যার, এখানে এটা দেখানো আছে, দেখো DI বলতে বোঝানো হয় মোড 1 এ কারেন্টের পরিবর্তনটা, তাই না? তো মোড 1 এ সেই কারেন্টের পরিবর্তনটা কি হচ্ছে? I2 মাইনাস I1, isn't it? জি স্যার, আর I2 মাইনাস I1 টাকে আমরা আবার রিপল কারেন্ট বলি, ডেল্টা আই। তোমাদের রেকটিফায়ারে রিপল কারেন্ট, রিপল ভোল্টেজ এগুলো বোঝানো ছিল ইলেকট্রনিক্স 1 এ। এই I2 মাইনাস I1 কে আমরা বলি হচ্ছে রিপল কারেন্ট। তাহলে আমরা ইকুয়েশন পাইছি কি? আমরা ইকুয়েশন পাইছি VS ইজ ইকুয়ালস টু L থাকলো I2 মাইনাস I1 এর পরিবর্তে ডেল্টা I, আর DT বলতে আসলে বোঝানো হয় মোড 1 এর সময়, হুইচ ইজ অ্যাকচুয়ালি T1। ক্লিয়ার? জি স্যার। তাহলে এখান থেকে ডেল্টা এর একটা ইকুয়েশন বের করতে পারবা? এই T1 টা কি হবে? VS এর সাথে মাল্টিপ্লাই হবে, আর ডেল্টা L টা কি হবে? ভাগ হবে। সো ডেল I ইজ বিকামিং VS T1 ডিভাইডেড বাই L। ঠিক আছে? এটা হজম হয়েছে কিনা দেখো। আবার একবার স্যার, আবার রিপিট করেন স্যার। কোনটা রিপিট করব? স্যার প্রথম থেকে স্যার। ওই ডিএস ইকুয়াল ওই মনোযোগ কই থাকে? এই ইকুয়েশন জানো? L DI ওভার DT জানো? স্যার পড়ছিলাম স্যার। আচ্ছা, DI ওভার DT বলতে কি বোঝানো হয়? কারেন্টের পরিবর্তন সময়ের রেসপেক্টে, তাই না? তো এখানে মোড হ্যাঁ 1 এর স্যার। সময় কত? T1। তাহলে DT এর পরিবর্তে আমরা মোড 1 এর সময় লিখতে পারি, হুইচ ইজ T1, লেখা যায়? আর DI বলতে কি বোঝানো হয়? DI বলতে বোঝানো হয় কারেন্টের পরিবর্তনটা। এখন যদি কারেন্ট ওয়েভ ফর্মটা আমার এরকম থাকতো, এরকম যদি স্ট্রেট থাকতো, তাহলে কারেন্টের পরিবর্তনটা কত লিখতাম আমরা? 0 লিখতাম। আজানটা শেষ হোক, আমি কন্টিনিউ করতেছি।
চলো ইকুয়েশনটা দেখো। ইকুয়েশনটা হচ্ছে এখানে তোমার L is equals to del I divided by del T আছে। del I divided by del T বলতে আসলে বোঝানো হয় যে কারেন্টের পরিবর্তনটা, রাইট? তো খেয়াল করে দেখো, কারেন্ট ওয়েভ ফর্মটা যদি এরকম স্ট্রেট থাকতো তাহলে এখানে কারেন্টের কোনো পরিবর্তন হতো? কথা কি শুনতে পাচ্ছ তোমরা? এখানে জি স্যার। কারেন্টের পরিবর্তনটা 0 হতো, রাইট? জি স্যার। যেহেতু কারেন্ট ইজ ইনক্রিজিং লাইক দিস, তার মানে এই কারেন্টের একটা ইনিশিয়াল ভ্যালু আছে, একটা ফাইনাল ভ্যালু আছে, তাই না? সো এখান থেকে ক্লিয়ারলি কিন্তু বোঝা যাচ্ছে যে কারেন্টের একটা চেঞ্জ টুকু হচ্ছে। তো ডিআই বলতে বোঝানো হচ্ছে যে কারেন্টের সেই পরিবর্তনটা কতটুকু। কথাটা কি বোঝা গেছে? এবং সেই পরিবর্তনকে আমরা বলি হচ্ছে ফাইনাল ভ্যালু মাইনাস ইনিশিয়াল ভ্যালু। ক্লিয়ার কথাটা? বুঝছো না বুঝছো নাই? সো ডিআই পরিবর্তে তখন আমরা লিখতেছি I2 মাইনাস I1। ঠিক আছে? এখন এই I2 মাইনাস I1 কে আবার লেখা যায় রিপল কারেন্ট অফ দ্য ইন্ডাক্টর। সো এটার পরিবর্তে আমরা তখন ইউজ করতেছি ডেল্টা I। তাহলে মনে রাখবা I2 মাইনাস I1 ইজ ইকুয়ালস টু অলওয়েজ ডেল্টা I। ঠিক আছে? ক্লিয়ার এই পর্যন্ত? যে কোশ্চেন করছিলা তোমার কি এটা ক্লিয়ার হইছে? জি স্যার। জি স্যার। ওকে, এখন আসো এখান থেকে তখন আমরা কি বের করলাম, এখান থেকে আমরা বের করলাম, এখান থেকে আমরা ডেল্টা এর একটা ইকুয়েশন বের করতে চাচ্ছি। তাহলে ডেল্টা এর ইকুয়েশন কি হবে? সিম্পলি যদি জাস্ট এটা বীজগণিত সলভ করো, T1 টা মাল্টিপ্লাই হবে VS এর সঙ্গে, L টা ডিভাইডেড হবে। সো ডেল্টা ইজ বিকামিং লাইক দিস VS T1 ডিভাইডেড বাই L, ইজন্ট ইট? সো মোড 1 এ KVL আমার শেষ। এখন মোড 2 তে ফিগারটা এরকম আসে না? মোড 2 তে সুইচটা আমার কি থাকে? ওপেন থাকে তো নাকি? তাহলে মোড 2 তে KVL অ্যাপ্লাই করো তো। এখানে V নট টা আউটপুট ভোল্টেজ, বাট এটার ইফেক্টিভ এভারেজ ভোল্টেজ হচ্ছে প্লাস মাইনাস VA। ওকে, তাহলে মোড 2 তে যদি KVL অ্যাপ্লাই করো, তাহলে মোড 2 তে সাপ্লাই আছে VS, কম্পোনেন্ট কয়টা আছে? দুইটা, একটা ইন্ডাক্টর আর একটা কি আমার লোড, তাই না? তাহলে অ্যাকর্ডিং টু KVL যেটা সাপ্লাই দিচ্ছ সেটা লোড আর ইন্ডাক্টরের মধ্যে কি ডিসিপেট হবে। সো সেখান থেকে বলা যায় VS ইজ ইকুয়ালস টু VL প্লাস VA। বলা যায় না? যায় না? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। এখন এগেন VL ইজ ইকুয়ালস টু কি লেখা যায়? L DI ওভার DT। আর VA টা থাকলো। সো ডিটি কে আমরা মোড 2 সময় বলতেছি, হুইচ ইজ অ্যাকচুয়ালি T2। এখানে বলা আছে T2 সময়ে যেহেতু কারেন্টের পরিবর্তনটা হচ্ছে। এখন খেয়াল করে দেখো, মোড 2 তেও কারেন্টের একটা পরিবর্তন আছে। দেখো মোড 1 এই পর্যন্ত শেষ, এই পর্যন্ত মোড 1 ছিল। হ্যাঁ স্যার। এরপরে মোড 2 তে যখন সুইচটা ওপেন হয়ে যাচ্ছে তখন ইন্ডাক্টরটা ডিসচার্জ হচ্ছে না? ইন্ডাক্টরটা ডিসচার্জ হওয়া মানে কি? কারেন্টের ভ্যালুটা কমতেছে তো নাকি? আস্তে আস্তে কমতেছে না? কমতেছে কমতেছে স্যার। না? কমতেছে, আস্তে রাইট? আস্তে কমবে না স্যার? আচ্ছা, যদি কমে হ্যাঁ স্যার। তাহলে এখানেও কারেন্টের একটা পরিবর্তন আছে। এটা কমতে কমতে ধরো আবার তোমার I1 পর্যন্ত আসছে বা I3 পর্যন্ত আসছে। আমরা ধরে নিই I3 is equals to I1, আমরা সিম্পলিসিটির জন্য ধরে নিচ্ছি। তাহলে এখন মোড 2 তে কারেন্টের শুরু হয়েছিল I2 তে, কারেন্ট শেষ হলো কোথায়? I1 এ। তার মানে ডেফিনেটলি এখানেও আইওন। কারেন্টের একটা কি পরিবর্তন আছে, রাইট? তাহলে DI এর পরিবর্তে আমরা কি লিখবো? DI এর পরিবর্তে আমরা তখন লিখবো ফাইনাল ভ্যালু অফ দা কারেন্ট মাইনাস ইনিশিয়াল ভ্যালু। এখন আমাদের ফাইনাল ভ্যালু হচ্ছে তোমার কি I1, আর ইনিশিয়াল ভ্যালু কত ছিল আমার এখানে? I2। ঠিক আছে? জি স্যার। ক্লিয়ার? হ্যাঁ স্যার। কথা কি বুঝছো না বুঝো নাই? সো সেটা যদি করো তাহলে এখানে I1 মাইনাস I2 ডিভাইডেড বাই T2 থাকতেছে। VA টাকে ওই পাশে নিয়ে আসলে কি হবে? মাইনাস হবে। আর এখানে তুমি মাইনাস কমন নাও, কারণ I1 মাইনাস I2 কে তুমি কিছু লিখতে পারো না। বাট এখানে মাইনাস কমন নিলে সেটাকে কি লেখা যায়? I2 মাইনাস I1 লেখা যায় না? যায় না? যায় না? স্যার। আমরা এখানে মাইনাস কমন নিলাম, তাহলে VS মাইনাস V এর পরিবর্তে লেখা যাচ্ছে VA মাইনাস VS। এই দুইটা মাইনাস মাইনাস কি হবে? ক্যান্সেল আউট হবে। ঠিক আছে তো নাকি? যে থাকবে কত? জি স্যার। এখানে থাকবে হচ্ছে যে তোমার VA মাইনাস VS, আর এখানে VS থাকবে VA L I2 মাইনাস I1। এগেইন এই যে I2 মাইনাস I1 পাইছো, I2 মাইনাস I1 কে আমরা কি লিখবো? ডেল্টা I লিখবো। লেখা যায় না? যায় না? লেখা যায়?
হ্যাঁ স্যার লেখা যায় স্যার। So similarly equation is becoming like this. এখান থেকে তুমি যদি ডেল্টা এর ইকুয়েশন বের করো, ডেল্টা is becoming VA minus VS into T2 divided by L. এটা বুঝছো কিনা দেখো। এটা তোমাদের বোঝা গেছে না যায় না দেখো। স্যার বলছি এবার না স্যার। বাকিরা বুঝছো? বাকিরা কি ক্লাসে আসো? জি স্যার বুঝছি। ফাইন। এখন খেয়াল করে দেখো আমরা এখানে আমরা কি পাইছি? এখানে একটা ডেল্টা এর ইকুয়েশন পাইছি, রাইট? আবার আমরা এখানেও একটা ডেল্টা এর ইকুয়েশন পাইছি, দুইটাই ডেল্টা আই না? দেখো এটাও ডেল্টা আই, আবার এটাও কি তোমার ডেল্টা আই, তাই তো? তাহলে দুইটাই যদি ডেল্টা আই হয় তাহলে দুইটা ইকুয়েশন কি সমান লেখা যায়? হ্যাঁ স্যার। তাহলে ওইখান থেকে VS T1 divided by L is equals to VA into VA minus VS into T2 divided by L লেখা যাচ্ছে এভাবে? যাচ্ছে না? যাচ্ছে না? যাচ্ছে স্যার। এখানে L L কাটাকাটি যাচ্ছে, যায়? হ্যাঁ তাহলে স্যার। এরকম থাকলো। এখন এই T2 দিয়ে দুইটাকে মাল্টিপ্লাই করো, তাহলে VA T2 into minus VS T2 হয়। হ্যাঁ স্যার। তুমি তো আউটপুট ভোল্টেজ VA বের করতে চাচ্ছ, তাই না? তোমার টার্গেট কি আউটপুট ভোল্টেজ বের করা, কারণ তোমার স্টেপ আপ হচ্ছে না স্টেপ ডাউন হচ্ছে, এটা আউটপুট আর ইনপুটের ভোল্টেজ ইকুয়েশন ছাড়া তুমি বলতে পারবা না। পারবা কি? না হ্যাঁ স্যার। স্যার। রাইট। আমাদের যেমন হচ্ছে যে স্টেপ ডাউনের ক্ষেত্রে কি ছিল? VA is equals to ছিল কত? KVS ছিল না? হ্যাঁ স্যার। সো আমরা এই ইকুয়েশন থেকে কিন্তু আমরা ইজিলি তখন ফাইন্ড আউট করছি যে এটা স্টেপ ডাউন ছিল না? তো সিমিলারলি আমাদের এই কনভার্টারের জন্য এরকম একটা ভি এর ইকুয়েশন বের করতে হবে ইনপুটের রেসপেক্টে। তাহলে আমি কম্পেয়ার করে বা আমরা কম্পেয়ার করে বলতে পারবো যে whether the operation is happening is step up or step down, তাই না? সো এই জন্য আউটপুট গুলাকে একপাশে রাখো, আউটপুটটাকে একপাশে রাখো, আর ভিএস এপাশেও ভিএস আছে এপাশেও ভিএস আছে, দুইটাকে একপাশে নিয়ে আসো। লেখা যায়? এটা মাইনাস আছে, এপাশে আসলে কি হবে? ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে আসলে কি হবে? পজিটিভ হয়ে যাবে না? জি স্যার। দেন এখান থেকে ভিএস কমন নেওয়া যায়? জি স্যার। যায় না? যায় না? হ্যাঁ যায় স্যার। স্যার। ভিএস কমন নিলে তোমার ইকুয়েশন ইজ বিকামিং লাইক দিস, ভিএস ইনটু টি1 জি প্লাস স্যার। টি2, রাইট? এখন জি টি1 স্যার। প্লাস টি2 কে আমরা টোটাল টাইম পিরিয়ড বলি না? হ্যাঁ স্যার। এই তো ছিল নাকি? এটা ছিল তোমার কত? টি1, এটা ছিল কত T2 তোমার? টি2। বাট T2 এটা আমার কি টোটাল টাইম পিরিয়ড অফ দা কনভার্টার না? জি স্যার। তাহলে টি1 প্লাস টি2 কে আমরা কি লিখতে পারি? টোটাল টাইম পিরিয়ড লিখতে পারি, টি। লেখা যায়? জি স্যার লেখা যায়। ফাইন। তাহলে ভিএ সমান সমান কি দাঁড়াচ্ছে? ভিএ সমান সমান দাঁড়াচ্ছে ভিএস ইনটু টি ডিভাইডেড বাই কত? টি2, রাইট? এখন টি2 ইজ ইকুয়ালস টু আবার লেখা যায় হচ্ছে তোমার 1 মাইনাস কে ইনটু টি। কিভাবে? তাই তো নাকি? তোমরা টি1 ইজ ইকুয়ালস টু কি জানো? সরি, এটা বাদ দাও, আমি সব রিমুভ করে দিই। দেখো আমরা ডিউটি সাইকেল কে ইকুয়ালস টু কি জানতাম? টি1 ডিভাইডেড বাই টি জানতাম। দেখো তো অন টাইম ডিভাইডেড বাই টোটাল টাইম ইজ ইকুয়ালস টু ডিউটি সাইকেল আগের ক্লাসে পড়ানো ছিল। জি তাহলে এখান থেকে টি1 ইজ ইকুয়ালস টু কি লেখা যায়? টি1 ইজ ইকুয়ালস টু কি লেখা যায় বলো তো? কে ইনটু টি লেখা যায় না? যায় না? যায় না? যায় স্যার। আবার ক্যাপিটাল টি বা টাইম পিরিয়ড ইজ ইকুয়ালস টু তোমরা কি জানো? টি1 প্লাস টি2 জানো? তাহলে এখান থেকে টি2 ইজ ইকুয়ালস টু কি লেখা যায়? টি2 ইজ ইকুয়ালস টু সিম্পলি কত? টি মাইনাস টি1 লেখা যায় না? যায় না? যায় না? যায় স্যার। টি1 ইজ ইকুয়ালস টু কি জানো? কেটি জানো? এটা যদি রিপ্লেস করো তাহলে টি2 ইজ ইকুয়ালস টু কি আসছে? টি2 ইজ ইকুয়ালস টু আসছে হচ্ছে টি মাইনাস কেটি। সো ইভেন্চুয়ালি এখান থেকে তুমি যদি ক্যাপিটাল টি কমন নাও, ইকুয়েশন ইজ বিকামিং লাইক দিস 1 মাইনাস কে, যেটা এখানে লেখা হয়েছে। দেখো দেখছি আমরা টি2 এর পরিবর্তে লিখছি কি? এখন এই টি আর এই টি কি হয়ে যাচ্ছে? ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে না?
জি স্যার। তাহলে ইকুয়েশন থাকতেছে কি vs ইকুয়ালস টু vs ডিভাইডেড বাই 1 মাইনাস k। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন আমাকে বলো যে এই যে k এর মানটা কি 1 এর থেকে বড় নাকি 1 এর থেকে ছোট? ছোট স্যার। তাহলে নিচের যে হর 1 মাইনাস সামথিং, এটা কি 1 এর থেকে বড় হবে নাকি 1 এর থেকে ছোট হবে? ছোট হবে স্যার। তাহলে 1 এর থেকে কোনো ছোট কোনো কিছু হর দিয়ে যদি ভাগ দাও তাহলে সেই ভাগফলটা 1 এর থেকে কি বড় হবে না? তার মানে va ইজ অলওয়েজ গ্রেটার দ্যান vs। ঠিক আছে না ঠিক নাই? যেমন ধরো কিভাবে বুঝাই, 10 ডিভাইডেড বাই 0.5 কত হয়? 20 হয় না? হয় না? হয় স্যার। তাহলে এই 20টা কি 10 এর থেকে বড় হয় না? জি তার স্যার। মানে তোমার হরটা যদি 1 এর থেকে ছোট হয় এবং সেটা দিয়ে তুমি যদি ভাগ করো তাহলে অবশ্যই ভাগফলটা তোমার লবের থেকে কি হবে? বড় হবে। সেটাই এখানে বলা হচ্ছে। যেহেতু লব তোমার vs, হর তোমার 1 এর থেকে ছোট, তার মানে ইভেন্চুয়ালি এই ভাগফল অনুযায়ী আমরা যেটা পাবো যে v এর মানটা সবসময় vs এর থেকে কি বড় হবে। ক্লিয়ার? জি স্যার। আমরা কি কোন কনভার্টার পড়তেছিলাম? স্যার স্টেপ আপ। আউটপুট ভোল্টেজ কি ইনপুটের থেকে বড় হওয়ার কথা না ছোট হওয়ার কথা? বড় হওয়ার কথা। হইছে? জি স্যার। ক্লিয়ার এটা? জি স্যার। জি স্যার। কারো কোশ্চেন আছে এই পর্যন্ত? না স্যার। কনফার্ম করো। ঠিক আছে স্যার। নাই স্যার। কারো কোশ্চেন আছে? না স্যার। কনফার্ম? জি স্যার, ঠিক আছে স্যার। সো আমরা এগুলো সব রিমুভ করে দিই। সো আমাদের বেসিক প্রিন্সিপাল এই পর্যন্ত শেষ। ওকে, বেসিক প্রিন্সিপালটা আমাদের এই পর্যন্ত শেষ। দেখো এই পর্যন্ত তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আস্ক করে ক্লিয়ার করে নিতে পারো। আছে? না স্যার, ঠিক আছে। যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আজকে এখানে এন্ড করে দিব, কালকে আবার কন্টিনিউ করব। কালকে ক্লাস নেব তোমাদের ইনশাআল্লাহ। জি স্যার, ঠিক আছে। আর যদি কোনো কারো কোশ্চেন থাকে তাহলে ক্লিয়ার করে নাও। দুই মিনিট টাইম নাও, নিয়ে ভাবো কোশ্চেন আছে কিনা।